সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এলাম তোমাদের নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, 17 অধ্যায় তথ্য উপাত্ত। এই অধ্যায়ের আমরা জানি যে দুই ধরনের উপাত্ত আমাদের পরীক্ষাতে আসে। একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত থেকে প্রশ্ন এবং অন্যটা আসে বিন্যস্ত উপাত্ত থেকে প্রশ্ন। যখন আমাদের বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে খুব বেশি বেগ পেতে হয় না, কিন্তু যখন অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে তখন আমাদের একটু কষ্ট করতে হয়। তো আজকে তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দিব, ইনশাল্লাহ এই পদ্ধতিতে তোমরা খুব সহজেই যে কোনো অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে পারবে। তো চলো আমরা শুরু করি। দেখো, এখানে আমাদের একটা অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে। প্রথমেই কাজ কি, যখন আমরা যে কোনো অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে পরিণত করব, কি সেক্ষেত্রে আমাদেরকে 3টি ধাপ অনুসরণ করে আমরা ওটাকে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে পারবো। ধাপ 3টি কি? প্রথমে দেখতে হবে উপাত্তের পরিসর নির্ণয়। এই উপাত্ত থেকে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসরের সূত্রটা কি আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছি। তারপরেও যদি কারো কনফিউশন থেকে থাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওকে, যখন আমাদের পরিসর নির্ণয় হয়ে যাবে এরপর আমাদের করতে হবে কি, সুবিধাজনক শ্রেণী ব্যাপ্তি নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা যখন পরিসরটা নির্ণয় করে ফেলবো, প্রদত্ত পত্রের যখন পরিসরটা নির্ণয় করে ফেলবো তখন আমরা করব কি, তখন আমরা কি করব, সুবিধাজনক শ্রেণী ব্যবধান নিয়ে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করে ফেলবো। এখানে মনে রাখতে হবে, যদি প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি উল্লেখ করা থাকে যে 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে অথবা 6 শ্রেণী ব্যাপ্তি নিয়ে করো, তখন আমাকে ঠিক সেই শ্রেণী ব্যবধান নিয়েই কাজ করতে হবে। কিন্তু যদি শ্রেণী ব্যাপ্তির কথা উল্লেখ না থাকে তাহলে সাধারণত আমরা 5 অথবা 10 নিয়ে করব। ওকে, তাহলে শুরু করি। দেখো, আমাদের প্রশ্নে আছে প্রদত্ত উপাত্তের পরিসর নির্ণয়। তো পরিসর নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে, পরিসর সূত্রটা লিখতে হবে। দেখো এখানে লেখা আছে, তো প্রদত্ত উপাত্তের পরিসর আমরা জানি পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ সংখ্যা কত আমরা একটু দেখি। প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমার 98। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা কত লিখব, 98 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত আছে আমরা দেখি। সর্বনিম্ন সংখ্যা এখানে আছে, দেখো 50 কত হবে 50, তাহলে +1। তাহলে এখানে কত আসছে, দেখো এখানে হচ্ছে 48 + 1 49। ওকে, তাহলে আমাদের পরিসর কত পেলাম আমরা, 49। এর পরের ধাপ কি ছিল, সুবিধাজনক শ্রেণী ব্যবধান নিয়ে বা শ্রেণী ব্যাপ্তি নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয়। তো আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করে ফেলি। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর কত পেলাম আমরা, 49 বাই শ্রেণী ব্যাপ্তি আমরা কত 5 ধরি। এখানে কিন্তু প্রশ্ন উল্লেখ করা নাই, এই কারণে আমরা ইচ্ছা মতো 5 নিলাম। তুমি 10ও নিতে পারো অথবা অন্য কোনো সংখ্যাও নিতে পারো, তবে 5 অথবা 10 নিয়ে করা সুবিধাজনক। কত আসে, 9.8। মনে রাখতে হবে এখানে যে সংখ্যায় আসুক কখনো ভগ্নাংশ রাখা যাবে না, এটা পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কত, 10। 9.8 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা 10। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা পেলাম আমরা 10। ওকে, তাহলে মনে রাখতে হবে আমাদেরকে এখানে আমরা শ্রেণী সংখ্যা যা পাবো তার থেকে একটা সারি বেশি করতে হবে, একটা সারি বেশি করতে হবে। তাহলে আমরা পাইছি 10, তাহলে আমাদের একটা সারি যদি বেশি করি কত হবে, 11। তার মানে 11টি সারণী করতে হবে। দেখো এই দেখো আমরা 11টা সারণী করে ফেলেছি।
1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন শ্রেণীব্যাপ্তি আমরা কীভাবে বসাবো? এখানে প্রথমে শ্রেণীব্যাপ্তি, ট্যালি সংখ্যা, গণসংখ্যা মনে রাখতে হবে। যে কোনো সারণী তৈরি করার সময় অবশ্যই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকবে। যে কোনো ধরনের সারণী তৈরি করার সময় শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকবে। আবার যদি অবিন্যস্তবর্ত হয়, যদি এরকম অবিন্যস্তবর্ত হয়, সেক্ষেত্রে তোমাকে ট্যালি চিহ্ন বসাতে হবে। কিন্তু বিন্যস্তবর্তের ক্ষেত্রে ট্যালি চিহ্ন ব্যবহার বাধ্যতামূলক নয়। তাহলে কি বললাম? অবিন্যস্তবর্তের ক্ষেত্রে ট্যালি চিহ্ন বাধ্যতামূলক, বিন্যস্তবর্তের ক্ষেত্রে ট্যালি চিহ্ন বাধ্যতামূলক নয়। এবং যে কোনো সারণীতে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা অবশ্যই থাকতে হবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ছিল কত? সর্বনিম্ন সংখ্যা ছিল দেখো 50। তা আমরা 50 থেকে শুরু করব। আমরা 50 লিখছি, যেহেতু শ্রেণী আপনারা 5 ধরছিলাম এখানে, তাহলে 50 51 52 53 54। তাহলে আমার 5 হয় কতই? 54। দেখো আবার 50 51 52 53 54। তাহলে আমাদের 50 থেকে কত হবে এখানে? 54। তাহলে 54-এর পরে কত? 55। 55-এর পরে আবার এই 5 গুনতে হবে। 55 56 57 58 59। কত হলো? 59। এখানে আমরা লিখব 59। এইভাবে 60 থেকে 64, 64-এর পরে 65, 65 থেকে 69, এভাবে আমরা এটা গুনে গুনে হিসেব করে বসিয়ে দেব। এইবার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন কোন শ্রেণীতে ট্যালি সংখ্যা বা গণসংখ্যা কতটি হবে, এটা আমরা কীভাবে নির্ণয় করব? এই কাজটা অবশ্যই খুব সাবধানে করতে হবে। প্রথমেই করব কি, আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ছিল 50 এবং বৃহত্তম সংখ্যা ছিল 98। আমরা প্রথমে একটা কাগজে বা যে কোনো জায়গায় এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা পর্যন্ত ক্রম অনুযায়ী লিখে যাব। দেখো আমি লিখছি যে 50 51 52 53 54, এইভাবে ধারাবাহিকভাবে আমরা 98 পর্যন্ত লিখেছি। 98 পর্যন্ত কেন লিখলাম? কারণ আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল 98 এবং সর্বনিম্ন সংখ্যা ছিল 50। এই জন্য আমরা 50 থেকে 98 পর্যন্ত ধারাবাহিকভাবে লিখলাম। এরপরে করব কি, দেখো এখানে প্রথমে কত আছে আমরা দেখি। এখানে প্রথমেই আছে আমাদের 80। কত আছে? 80। এবার ঠিক 80 যেখানে আছে আমার এই পেপারে, আমি এইভাবে একটা দাগ দেব 80। এই যে 80। তারপরে কত আছে? 65। আমার 65 আমি একটা দাগ দেব। 65 কোথায় আছে? এই দেখো 65। এই এরপর কত আছে? 70। 75 কোথায় আছে? এই দেখো 75। ওকে, এরপর কত আছে? 80। আমরা 80 কোথায় আছে? এই 80-র পাশে আর একটা দাগ দেব। এইভাবে আমাদেরকে ঠিক এখান থেকে এই পর্যন্ত মার্ক করে আসতে হবে। ওকে, আমরা একটু করি। দেখো এভাবে আমার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সংখ্যা মার্ক করা হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমার এভাবেও কিন্তু প্রত্যেকটা ভাগে আমি এভাবে দাগ দিয়ে ফেলেছি। এখন একটা কথা মনে রাখতে হবে, আমার এখানে মোট উপাত্ত আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, অর্থাৎ 30টা উপাত্ত আছে। এখন আমাকে দেখতে হবে আমি যে মার্ক করলাম আমার 30টা মার্ক হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। হ্যাঁ, এরপর 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ওকে, আমার কিন্তু
30টা উপাত্ত হয়ে গেল, তাই না? আমরা কনফার্ম হওয়ার জন্য আরেকবার ট্রাই করি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 হ্যাঁ 18 19 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ওকে, তার মানে 30টা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু তোমাদের গুণে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন আমাদের শ্রেণীর যেহেতু 5 ধরছিলাম, এবার 5টা সংখ্যা বাদে আমরা দাগ দিয়ে ফেলবো। হ্যাঁ, 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আমরা 5টা করে কেন দাগ দিচ্ছি? কারণ আমাদের শ্রেণীব্যাপ্তি আমরা 5 ধরে নিয়েছিলাম। যদি তুমি 10 করে ধরে নাও তাহলে 10টা বাদে দাগ দিবা, যদি তুমি 6 করে ধরে নাও তাহলে 6টা বাদে দাগ দিবা। ওকে, তাহলে আমাদের দেখো এবারে আসি আমরা। দেখো প্রথম 50 থেকে 54, 50 থেকে 54 শ্রেণীতে গণসংখ্যা আছে একটি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে ট্যালির সংখ্যা ব্যবহার করব 1, আমরা এখানে একটা ট্যালি দিব। তারপর দেখো পরের শ্রেণীতে আছে কয়টা? 1 2, পরের শ্রেণীতে আছে আমাদের 2টি, আমরা এক্ষেত্রে ট্যালি চিহ্ন ব্যবহার করব 2টি। তারপরে কত আছে আমাদের? 1 2 3, কয়টা আছে? 3টা, আমরা এক্ষেত্রে ট্যালি চিহ্ন ব্যবহার করব 3টা, 1 2 3। এবার এখান থেকে আমরা গুণে গুণে ট্যালি চিহ্ন ব্যবহার করব। ওকে, আমরা দেখি কত আসে। সত্তর থেকে 74, 1 2 3 4, আমরা ট্যালি চিহ্ন বললাম 4টা। তারপর 75 থেকে 1 2 3 4, আর এই হচ্ছে একটা 5টা, 1 2 3 4। ট্যালির ক্ষেত্রে পঞ্চম চিহ্ন এইভাবে দিতে হবে, ব্যবহার করতে হবে। তারপরে 7 1 2 3 4 5 6 7, এরপর আছে 2টা। এরপর হচ্ছে আমাদের কয়টা আছে? 85 থেকে 89, 85 থেকে 89 1 2 2। তারপর হচ্ছে কত? 90 থেকে 94 2। হ্যাঁ, তারপরে কত হচ্ছে মানে একটা। ওকে, এবার আমরা ট্যালি চিহ্ন গুণে গুণে আমরা গণসংখ্যা ব্যবহার করবো। হ্যাঁ, এখানে আছে কত? 1 2 3 3 4 5 7 2 2 1। তাহলে মোট আমাদের কত হলো? n সমান কত আসে? 5 12 আর 17, 17 আর 4 21 আর 3 24, 3 27 30। ওকে, এইভাবে কিন্তু আমরা যে কোনো অবিন্যস্ত উপাত্তকে সহজেই বিন্যস্ত উপাত্তে পরিণত করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।